নমস্কার, হেল্পলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিনন্দা। বিগত দিনের এপিসোডগুলোতে আপনারা জানেন যে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত, চিকিৎসা সংক্রান্ত টিপস ডক্টরসরা দিয়ে থাকেন এবং তার অন্যথা আজও হবে না। তবে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ পা, যেটা ছাড়া আমরা চলতে পারবো না। আর এই পার অর্থাৎ পায়ে যদি কোনো সমস্যা থাকে, যেই পায়ের ব্যথাতে আমরা একেবারে শয্যাশায়ী, তাহলে কিন্তু আমাদের জীবনটাই অন্ধকার। সেটা যে কোনো বয়সের ক্ষেত্রেই হতে পারে। কারণ আমরা যদি চলতে না পারি ঠিকঠাক ভাবে, কোনো কাজ করতে পারবো না এবং আমাদের জীবন একেবারে অন্ধকারের দিকে কিন্তু চলে যাবে। এবং পায়ের সমস্যা, যেটা শুরুতেই বললাম, অনেক সময় আমাদের পায়ে কোনো কারণবশত কোনো ঘা হচ্ছে, পুজ জমছে, আর সেই ঘা শুকোচ্ছে না, বা কোনো কালো দাগ বা যে কোনো কিছু হতে পারে পায়ে। এবং সেই সমস্যাগুলো একটা সময় গিয়ে আলসারের রূপও কিন্তু নেয়। এবং হয়তো আমরা সেটা প্রথমে বুঝতে পারছি না, কেউ ডার্মাটোলজিস্টের কাছে যাচ্ছে, কখনো সেটা নিয়ে কোনো সার্জনের কাছে যাওয়া হচ্ছে এবং সেটার অপারেশন হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। এবং এই সমস্যাগুলো মূলত কি কি কারণের জন্য হতে পারে, বা এই সমস্যাগুলো হলে আমাদের কি করা উচিত, কিভাবে কোন চিকিৎসা পদ্ধতি দিয়ে যাওয়া উচিত, আজকের এপিসোডে কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে আজ এই অনুষ্ঠানে রয়েছে ডক্টর ভবতোষ বিশ্বাস, সিনিয়র কার্ডিওথোরেসিক সার্জন। পাশাপাশি যেই আজকের টপিকে জানিয়ে রাখবো, পায়ের নন হিলিং আলসার। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। এবং মূলত যে আজকের আলোচনার বিষয়, এই নন হিলিং পায়ের আলসার, এটা বলতে আমরা কি বুঝি প্রথমে? তুমি কথাটা দিয়ে বলে দিয়েছো, নন হিলিং অর্থাৎ ঘা শোকাচ্ছে না। পায়ে ঘা রয়েছে অথচ শোকাচ্ছে না। যে কোনো ঘা হলে হাতে হোক, পায়ে হোক, মাথায় হোক, আমরা কি আশা করবো? ঘা শুকিয়ে যাবে। কখনো 7 দিনে শোকাবে, কখনো 2 মাসে শোকাবে, কখনো অপারেশন করলে শোকাবে, কখনো ওষুধ দিলে শোকাবে। কিন্তু এমন একটা আলসার, সে মানে এমন তার নেচার যে কিছুতেই শোকাচ্ছে না। একটু কম হচ্ছে আবার বাড়ছে, একটু খারাপ হচ্ছে আবার ভালো হচ্ছে। বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরছে হয়তো রোগী, তারপর বিভিন্ন হাসপাতালে যাচ্ছে, কিন্তু কিছুতেই ওই আলসারের হাত থেকে আর পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। এটাকেই ক্রনিক নন হিলিং আলসার বলা হয়। বাই ডেফিনেশন তো হলো ঠিকই, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় এই ঘটনা খুব বিরল নয়, কিন্তু অনেকেরই হয়। তো এমন একটা, সেই জন্যে একটা টার্ম আমরা ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকি, ক্রনিক নন হিলিং আলসার। ক্রনিক মানে অনেকদিন চলছে, নন হিলিং মানে সে কিছুতেই শোকাবে না। এবার ক্রনিক নন হিলিং আলসার একটা তো প্রেজেন্টেশন, এটা তো রোগ নয়। যেমন ডায়াবেটিস একটা রোগ বা ক্যান্সার একটা রোগ, এটা তা নয়। নিশ্চয়ই এর পেছনে কতগুলো অসুখ আছে, যেই অসুখের প্রকাশ পায় আলসার হয়ে, অথচ শোকার। কারণ রোগটা তো রয়েই গেছে, রোগটা যদি বুঝতে না পারা যায়। আলসার নিয়ে রুগী এসছেন, তার আলসারের যে সাধারণ চিকিৎসা, কিছু ওষুধ দেয়া, কিছু ড্রেসিং করা, এগুলো চলছে, কিন্তু কি কারণে হয়েছে সেটা বোঝা যাচ্ছে না, অথবা যিনি বুঝতে পারেন তেমন চিকিৎসকের কাছে তোমরা পৌঁছতে পারছো না। সবার দ্বারা সব কাজ তো হয় না। যেমন বলছি, সবাই ভালো কাজ করেন, তো একটা টিভি কিনতে হলে পানের দোকানে গেলে নিশ্চয়ই পাওয়া যাবে না। আবার ভালো পান খেতে গেলে টিভির দোকানে গেলে হবে না। কেউ ছোট বড় না, বাট ইউ মাস্ট রিচ অ্যাপ্রোপ্রিয়েট পারসন। ঠিকঠাক জায়গা গেলে তবে এই ধরনের আলসারের কারণ বুঝতে পারা যাবে, তবে তার চিকিৎসা হবে। তাহলে এবারে প্রশ্ন হচ্ছে, কি কারণে হয়, মানে কেন হয় এই আলসার? এক্স্যাক্টলি, কি কারণে হয়? তাহলে একটা আলসার যে কারণগুলোতে হয়, বেশিরভাগ আলসার তো শুকিয়ে যায়, শোকাবে না। একটা কমন তো আমরা সবাই জানি, যে ডায়াবেটিক, যারা ডায়াবেটিক ফুড বলে একটা কথা আছে, সেটা ওই জাতীয়ই। মানে ডায়াবেটিস আছে, তার যদি উপযুক্ত চিকিৎসা না হয় তাহলে আলসার থাকবে, সারবে না। এটা আলসার হলো। এবং সাধারণত ডায়াবেটিস থাকলেই কিন্তু সবার আলসার হয় না। ডায়াবেটিস আছে, তার পায়েটা কড়া পড়লো, এবার তিনি পায়ে কড়া কাটা শুরু করলেন, অথবা একটা জুতো পরে বা কোনো একটা রাফ সার্জারি ঘা হলো, তারা ইরেগুলার ট্রিটেড হলো, ঠিকঠাক ওষুধ খাওয়া হলো না, সুগার চেক করা হলো না। তাহলে ডায়াবেটিক নিশ্চয়ই একটা কারণ। যদি ডায়াবেটিস যথাযথভাবে কন্ট্রোল না হয়, বিশেষভাবে তিনি যদি বয়স্ক মানুষ হন, তিনি যদি স্মোকার হন, অন্যান্য কতগুলো অসুখ থাকে, তাহলে ডায়াবেটিক পেশেন্টদের ক্রনিক নন হিলিং আলসার হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। কিন্তু এটা আমি প্রথমে বললেও, কিন্তু ক্রনিক নন হিলিং আলসার এটাই প্রধান মুখ নয়। এর চেয়ে আসল যেটা আমরা মিন করি, সেটা হচ্ছে পায়ে কতগুলো ভেনাস ডিস্ক থাকে। ভেন মানে তোমরা জানো সবাই, যে রক্ত যাওয়ার জন্য যে নলিটাকে আমরা আর্টারি বলি, ফেরত আসারটাকে ভেন বলি। পায়ে কতগুলো ভেন থাকে, সেই ভেনগুলো অনেকেরই দেখা যায় দড়ির মতো ভেনগুলো ফুলে ফুলে ওঠে। আমরা হাতে কিছু ভেন আমরা দেখতে পাই তো, কিন্তু পায়ে অল্প দেখা যায়। তো কখনো কখনো দেখা যাবে পায়ের ভেনগুলো দড়ির মতো ফুলে উঠেছে। বিশেষভাবে যারা বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করে। একসময় আমরা বুকতে নিয়েছিল ট্রাম ড্রাইভার, ট্রাম উঠে গেছে। অ্যাকচুয়ালি বাস ড্রাইভার বা সিকিউরিটি পার্সন বা যে কোনো প্রফেশনে যারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, তেমন সেলস কাউন্টারের লোকজন, তাদের এইটা হওয়ার সম্ভাবনা খুব বেশি।
তার সঙ্গে যে ডায়াবেটিস থাকে নিশ্চয়ই হবে। এবার ভেনাস যে কথা বললাম, একটা ভেনের অসুখ আছে, তার নাম হচ্ছে ভেরিকোজ ভেন, অর্থাৎ পায়ের যে ভেনগুলো সেগুলো দড়ির মতো মোটা মোটা হয়ে যায়, অনেক সময় দেখতে পাওয়া যায়। এই যে মোটা মোটা ভেনগুলো হলো কারণ যাই থাক, আমরা পরে আসছি। মোটা মোটা ভেন যদি হয়, আমরা যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকি, ভেনাস ব্লাড তো পায়ের থেকে উপরে দিয়ে হার্টের দিকে, মানে বেয়ে বেয়ে উঠবে। তাহলে উপরে উঠতে যদি মোটা মোটা ভেন হয়ে গেল, কোনো একটা অবস্ট্রাকশন আটকে আছে, যাওয়ার পথটা খুব মসৃণ নয়, এই ভেনেগুলো ব্লাড জমতে থাকলো। আর ভেনগুলো তো এই সাব বেলুনের মতো, ব্লাড জমলে মোটা মোটা হয়ে যাবে, মাছ দড়ির মতো দেখতে পাওয়া যায়। এবং তারপরে বেশি যদি ফুল হাওয়া দিয়ে আমরা তাহলে ফেটে যায়, তাহলে একসময় এগুলো ফেটে যাবে। এই রুগীরা সাধারণত এসে বলে যে আমার ডাক্তারবাবু আস্তে আস্তে পাটা একটু ফুল ছিল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে, তারপর দেখা হলো দড়ির মতো কতগুলো ফুলে ফুলে উঠছে চতুর্দিকে। একদিন রাত্রে কি অবস্থা, সাংঘাতিক ব্লিডিং হলো, ঘুম ভেঙে গেল, তারপরে যদি ব্লিডিং বন্ধ হয় না, রাত্রে ডাক্তারে পাওয়া যায়, কি যে করি বহু কষ্টে। মানে পার্টিকুলার ইনফেক্টেড এরিয়াতে? হ্যাঁ, ওই যে একটা দড়ির মতো হয়েছিল, আস্তে আস্তে চামড়াটাও কালো কালো হয়েছে, বুঝতে পারিনি, ফেটে গেল রাত্রে। ব্লিডিং, ইনফেকশন কিছু নাও হয়ে থাকতে পারে, ওই মোটার মতো দড়ির মতো হয়, সেগুলো ফেটে যেতে পারে, ফেটে ব্লিড করলো। এখন রাত্রে ব্লিডিং শুরু হয়, তোমার হঠাৎ ঘুম ভাঙলো, দিলে বিছানা ভিজে আছে, কিসে কিছু জল করতে গেলে দেখো ব্লাড, ইউ অবভিয়াসলি গেট ভেরি নার্ভাস। তো তখন সাধারণ লোক চেপে চেপে ম্যানেজ করে, রাত্রে কোথায় ডাক্তার পাওয়া যাবে, হাসপাতাল পাওয়া যাবে, যাই হোক এরকম ঘটনা ঘটলো। তারপরে একটু অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে ঘাস শোকালো, এই কদিন আবার এরকম হলো। সে পায়ে দড়ির মতো ভেন, তারপরে ফেটে যে ব্লিডিং হওয়া, তার সঙ্গে সঙ্গে দেখা যায় যে চামড়ার যেমন নর্মাল কালার, আমার পায়ের, আমি ফর্সা হতে পারি, কালো হতে পারি, নর্মাল কালার আছে, বডির সঙ্গে সিমিলারিটির সাথে যেমন দেখা গেলো, সেটা রিলেটিভলি ব্ল্যাকিশ হয়ে যাচ্ছে, কালচে হয়ে যাচ্ছে। যারা বেশি ফর্সা তোমাদের মতো, তার মতো খুব কালো দেখা যাবে, আমার মতো যারা মডারেট রং, তাদের বুঝতে তো দেরি হবে। তাহলে আমরা আমাদের চামড়ার রং যাই হোক না কেন, প্রত্যেক আমরা কি দেখবো, যে চেঞ্জেস ইন কালার। ফেয়ার কমপ্লেশন চট করে বোঝা যায়, একটু ডার্কার কমপ্লেশন কম বোঝা যায়, কিন্তু যদি আমরা ভালোভাবে দেখি, দেয়ার ইজ অ্যাপ্রিসিয়েবল চেঞ্জ ইন কালার, কালচে হয়ে যায়। আরেকটা কি দেখা যায়, চালের পায়ে যাদের চুল থাকে, অনেকেরই থাকে, অনেকেই থাকে না, মেয়েদের কম থাকে, ছেলেদের বেশি থাকে, চুল পড়তে শুরু করে, মানে যতটা হেয়ার ছিল, হেয়ার চেঞ্জ হয়ে গেল। তো চামড়ার যে স্মুথনেস, সেই স্মুথনেস খসখসে স্কেলি হয়ে গেল। চামড়ার এই যে চেঞ্জগুলো বলছি, এই চেঞ্জগুলো শুধু যে এই ভেরিকোজ ভেনে হয় তা কিন্তু নয়। এটা যাদের যে কোনো কারণে পায়ের রক্ত চলাচল কম, যেমন হার্টের রক্ত চলাচল কম হলে হার্টের অ্যাটাক হয়, তেমনি ঠিক একই রকম কারণে পায়ের রক্ত চলাচল কমে যেতে পারে, তাহলে আমরা বলি ইসকিমিক লেগ, অর্থাৎ পায়ের রক্ত চলাচল কমে গেল। তা প্রাথমিকভাবে যখন রোগীরা আসে, একটা দড়ির মতো ভেন ব্ল্যাকিশ হয়ে গেছে আর একটা আলসার হয়েছে, নর্মালি সেগুলো ভেরিকোজ ভেন থেকে আলসার হলো, এটা ভেনের অসুখ। ঠিক তার প্যারালাল আর্টারি যেটাতে রক্ত যাবে, তার যদি রক্ত চলাচল কমে যায়, অর্থাৎ যে কারণে ব্রেনের স্ট্রোক হয়, হার্টের স্ট্রোক হয়, রক্ত চলাচলের নালীগুলো তাতে পুলি পড়ার মতো কোলেস্ট্রল জমে যাবে, সরু হয়ে গেল, যতটা মোটা তার 1/3 হয়ে গেল, 1/4 হয়ে গেল, রক্ত যাবে ঠিকই, পরিমাণে কম যাবে। রক্ত যদি কম যায়, সেই তো অক্সিজেন নিয়ে যায়, নিউট্রিশন নিয়ে যায়, তাহলে পায়ের টিস্যুগুলোতে যথেষ্ট পরিমাণে অক্সিজেন পৌঁছলো না, তাহলে দে সাফার ফ্রম হাঙ্গার। তাহলে তোমাকে রোজ যতটা তোমার খাওয়া উচিত, তার যে কমাতে কমাতে অর্ধেক, 1/3, 1/4, 1/8, এক সময় তোমার বডি শোকাতে থাকবে, ইউ উইল হ্যাভ লট অফ। চামড়াও তাই হয়, একটা স্কিন ইজ এ লিভিং অর্গান, তার যদি নিউট্রিশন, তার নিউট্রিশন তো ব্লাড আর অক্সিজেন, সেগুলো কমতে থাকে, ফাইনালি প্রথমে চেহারা খারাপ হবে, তারপরে খসখসে হবে, তারপরে ফেটে একসময় রক্তপাত করবে। তাহলে এই যে দুটো দিক বললাম, একটাও যে ভেনগুলো ফুলে ফুলে তার থেকে ফেটে যে আলসার হবে, অবভিয়াসলি ফাটার ইনফেকশন হবে, সেটা হচ্ছে ভেনাস আলসার। প্যারালাল যদি আর্টারি রক্ত চলাচল কমে যায়, অ্যাথেরোস্ক্লেরোটিক ডিজিজ, অর্থাৎ যে কারণে হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক হয়, ঠিক সেই ধরনের যদি পায়েও যদি হয়, সেটা হলো অক্লুসিভ আর্টারিয়াল ডিজিজ, অর্থাৎ আর্টারির রক্ত চলাচল কমে গেল। এবং আনফর্চুনেটলি অনেক পেশেন্টের দুটোই একসঙ্গে হয়, এটাও হয় ওটাও হয়, হয়তো ভেরিকোজ ভেন দিয়ে শুরু হলো, তার সঙ্গে ইসকিমিক লিম্ফ শুরু হলো। এখানে একটা কথা পরিষ্কার, আমরা যখন দেখবো রুগী বা যারা দর্শক আছেন তারা দেখবেন, কতগুলো কমন অসুখ সেই একই জিনিসে চলে যাচ্ছে, লাইফস্টাইল। দোজ হু আর স্মোকার, তাদের সম্ভাবনা বেশি, যাদের ডায়াবেটিক তাদের সম্ভাবনা বেশি, যাদের জীবনযাত্রা অনিশ্চিত তাদের সম্ভাবনা বেশি, ফ্যামিলিয়াল ব্যাকগ্রাউন্ড নিশ্চয়ই থাকে, খাদ্যাভ্যাস যাদের তেমনভাবে রেগুলেটেড নয়, তো এরকম অনিয়মিত জীবনযাত্রা বহু কারণে অন্যান্য অসুখের সঙ্গে এই পায়ের নন হিলিং আলসারও হতে পারে। আরেকটি কথা প্রথমে বলার চেষ্টা করেছিলাম, যে পায়ের মাঝে কর্ন হয়, কড়া, অনেকেরই হয়, কড়ার লোক অনেকের অভ্যেস আছে ব্লেড দিয়ে বসে বসে কাটা,
অথবা পা ঘষে দেওয়া, অথবা এমন কতগুলো অপ্রচলিত মানে প্রচলিত অথচ আনএক্সেপ্টেড ননসেন্স ট্রিটমেন্টের কারো কাছে গেলাম, তিনি বসে কেটে দিলেন। এরকম বেশ কিছু করে, কিন্তু এখনো আছে এসব। তা এইরকম কোনোভাবেই যদি পায়ের কোনো কর্ন মানে একটা করা হচ্ছে, সেটা রক্ত এমনি কম, যদি ডায়াবেটিক হন বা তিনি এল্ডারলি যদি হন, বয়স যদি বা তার কিডনি ডিজিজ যদি থাকে, তার যে কোনো ক্যান্সার হয়ে থাকে, যাতে তার শরীরের লড়াই করার ক্ষমতা কম, বডি রেজিস্ট্যান্স কম, তেমন যদি কারো অসুবিধা থাকে, তেমন ব্যক্তি যদি যে কোনো কারণে যে আলসার হয়, যদি ডায়াবেটিস সঙ্গে থাকে, যদি তিনি স্মোকার হন, তাহলে যখনই আলসার হবে, আলসার শুকাতে গেলে যথেষ্ট ব্লাড দরকার, নিউট্রিশন দরকার, তাহলে হবে না। তাহলে আলসার অর্ধেকটা একটু কমলো, আবার হাঁটাহাঁটি করলাম, আবার কাটাহাঁটি করলাম, আবার ইনফেকশন হলো, হালসার শোকাচ্ছে আর হচ্ছে। যেহেতু বডি রেজিস্ট্যান্স যথেষ্ট নেই আর অন্যান্য ব্যাকগ্রাউন্ড যেগুলো সেগুলো আছে, তাহলে আলসার শোকায় না। একবার শোকালো না, আপনার চামড়াটা একটু মোটা হলো, তারপর আরেকবার ওরকম হলো, আরেকটু মোটা হলো, তাই যত সময় যেতে থাকে আলসারের শোকানোর সম্ভাবনা খুব কমে আসে। তো এইরকম একটা গ্রুপ অফ পেশেন্ট আমরা পাই, মোস্ট অফ দেম আর ডিউ টু ভেনাস ডিজিজ, ভেরিকোজ ভেন। অনেকে তার ভেতরে আর্টেরিয়াল ডিজিজ থাকে, রক্তের জল কম, অনেকে কম্বিনেশন, এইগুলোকেই মেনলি ক্রনিক আলসারের গ্রুপের মধ্যে আমরা ফেলি। যদিও ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিক ফুড, সেটাও ক্রনিক নন হিলিং আলসার। একটা ক্যান্সারাস পেশেন্ট বা একটা কর্ন কেটে দেয়, সেটাও নন হিলিং আলসার। তাহলে কতগুলো কমন ফ্যাক্টর। একটা হচ্ছে ইফ সামবডি ইজ এল্ডারলি, বয়স বেশি, শারীরিক সক্ষমতা কম, তিনি যদি স্মোকার হন, তিনি যদি ডায়াবেটিক হন, তার যদি কোলেস্ট্রল লেভেল বেশি থাকে, এবং তিনি যদি শরীরচর্চা খুব না করেন, নিউট্রিশন যথেষ্ট না হয়, তাহলে সেইগুলো হচ্ছে সাপোর্টিভ ব্যাকগ্রাউন্ড। বাট ফাইনালি এই আলসার নিয়ে লোকে প্রেজেন্ট করে, সে ফোকাতে চায় না। একদমই, আমরা লক্ষণ বুঝলাম, কারণগুলো বুঝলাম, তবে এবারে যেটা জানতে চাইবো, মোটামুটি যে সমস্ত পেশেন্টস গুলো আপনার কাছে আসে, কিরকম এজের বেশি আসে, এবং তারা প্রথমেই কি বলে, মানে কি কি প্রাথমিক লক্ষণ তারা প্রথমে ফেস করে? হ্যাঁ, খুব ভালো কথা বলেছে, কি কি প্রাথমিক লক্ষণ। আরে এইটাই তো সমস্যা করে না স্যার। একটু আগে কথা বললাম না, টিফিন দোকানে যেতে, তারা জানেন না, কমন ম্যান, তাদের ধারণা নেই, অপরাধ কিছু নেই, পায়ে একটা ঘা হলো, এবার চলে গেলেন একজন। মোস্টলি চামড়া সম্বন্ধে তো অনেকেই সচেতন, স্কিন সম্বন্ধে মোস্টলি এরা পৌঁছান কোথায়, ডার্মাটোলজিস্টের কাছে। তিনি ওষুধপত্র দিয়ে এটা সারানোর চেষ্টা করেন, অনেক ক্ষেত্রে কমেও যায়, আবার হয়, তার কারণ আন্ডারলাইং অসুখটা রয়ে গেছে। আর এইটা যেমন ডার্মাটোলজিক্যাল প্রবলেম, স্কিন, আরেকটা কথা আগেই বলেছি, স্কিন স্কেলি হয়ে যায়, খসখস হয়ে যায়, স্কিনের চামড়া পড়ে যায়, তো ব্ল্যাক ডিসকালেশন হয়। প্রাথমিকভাবে এটা চামড়ার অসুখ বলেই মনে হয়, প্রথমে সেই ডাক্তারের কাছে যান। এবার যখন আলসার হলো, আলসারটা শুকাতে একটু পুজ জমছে, একটু অপারেশন করলে হয়, এবার একজন সার্জনের কাছে গেলেন, তিনি যদি ভাস্কুলার সার্জারিতে বিশেষ দক্ষ না হন, তার মনে হয় অন্য যে কোনো একটা পুজ হয়েছে, ঘা হয়েছে, কেটে দিলাম, সেটা একটা কারণ হয়ে গেল। এবার যদি কারো ডায়াবেটিস থাকে, তো কেটে একটা চোট লাগলো, পুঁজ হলো, ফোড়া হলো, একরকম, তার আন্ডারগ্রাউন্ড ডায়াবেটিস আছে এটা যদি বুঝতে না পারা যায়, অর্থাৎ সামবাডি তার আগে ডায়াবেটিসের লক্ষণ ছিল না, তিনি জানেন না তার ডায়াবেটিস আছে, আদার আনডায়াগনোজ, আনট্রিটেড, তার যদি একটা চোট লাগলো, কোনো একটা আলসার হলো, ডায়াবেটিসটা নেগলেক্টেড হয়ে গেল, তার ট্রিটমেন্ট হলো না, ওদের ভাই ট্রিটমেন্ট হচ্ছে, সেখানে ছাড়বে না, না থাকতে নন হিলিং আলসার হয়ে যাবে। তাহলে এই যে কারণগুলো, এইগুলোই প্রাথমিক কারণ। আর ভেনাস ডিজিজ, যেমন ভেন তো রক্ত পায়ের থেকে উপরের দিকে যায়, এই ভেনে যেমন আমরা ধরো ড্রেনেজ সিস্টেম, রাস্তার ড্রেনেজ সিস্টেমটা কি, বাড়ির থেকে শর্ট ড্রেন আমাদের বেরোলো, সে একটা বড় ড্রেনে যেয়ে পড়বে, লেভেলের ডিফারেন্স থাকে। ছোট থেকে যখন বড় ড্রেনে পড়ছে, ওখানে মেশিনারি থাকে যে ব্লাড নোংরাটা উল্টো দিক ফিরে আসতে না পারে। আমাদের শরীরেও তাই, পায়ের রক্তগুলো আস্তে আস্তে হার্টের দিকে উপরের দিকে যাবে, তাহলে এই যখন বড় ভেনে ঢুকবে, সেখানে চেক ভাল্ব থাকে, মানে দরজা থাকে, ব্লাড একদিকে যাবে, আরেকদিকে আসবে না। এই ভাল্বগুলো যদি কোনো কারণে অকেজ হয়ে যায়, অর্থাৎ ধরো এই যে আমাদের দরজা রয়েছে সামনে, এই দরজা আমি একদিকে খুলে ঢুকতে পারছি, উল্টো দিকে খুলছে না, ঠিক এই যে একে আমরা ভাল্ব বলি, এটাই দরজা বলি। তো রক্ত উপরে যাবে কিন্তু নিচে আসবে না। যদি কোনো কারণে এই ভাল্বটা দুর্বল হয়ে যায়, খারাপ হয়ে যায়, তোমার দরজা এদিকেও খুলছে, ওদিকেও খুলছে, তাহলে অসুবিধা হবে। ব্লাড যখন উপরে যাচ্ছে, এবার যখন আমরা দাঁড়াচ্ছি, ওই ব্লাডটা ওইটার নিচেও নেমে আসবে তো, তাহলে নর্মালি পায়ের রক্তটা উপরে ওঠার জন্য জমছে ভেনে, আর খানিকটা উপরে নেমে এলো, তাহলে ওটা বেশি হয়ে গেল, ফুলতে থাকলো ভেন। আর ভেনগুলো রয়েছে চামড়ার তলায়, চামড়ার থিন লেয়ার, তো উপরের ভেনটা যদি বেশি মোটা হয়, চামড়ার চাপ পড়তে থিন হয়ে যায়। যেমন পুকুর ধারে এসে পাথরের উপর কলসি রাখতে তো ক্ষয়ে যায় এক সময়, যেখানে রান্নাঘরে একটা বাসন রোজ রাখতে জায়গাটা ক্ষয়ে যায়। সিমিলারলি ভেন যদি মোটা হতে থাকে, তাহলে চামড়া ক্ষয়ে যাবে, ক্ষয়ে একসময় হয় ব্লিডিং হবে, না ইনফেকশন, আলসার হবে।
আচ্ছা। তো এই যে কতগুলো কারণ, যদিও আলসারটা একটা লক্ষণ, তো এই সমস্ত কারণ বিভিন্ন রকম বলেই রোগীরা কনফিউজ হয় বিভিন্ন ডাক্তারের কাছে যান। হুম কখনো স্কিনের ডাক্তার যাচ্ছে, আমরা প্রবলেম হচ্ছে, পুজ হচ্ছে, চলে যান সার্জনের কাছে। আচ্ছা, ডায়াবেটিস হয়তো আমার আছে, তিনি চলে গেলেন ডায়াবেটিস ডাক্তারের কাছে। এইরকম নানা জায়গায় যেতে থাকেন এবং ফাইনালি যখন অনেক ঘুরে একসময় তাদের মনে হয়, অথবা সামবাডি মেবি, যেমন আজকে যারা শুনবেন হুম তারা হুম, অনেকে ভাববেন আর আলসার হয়ে যায়, ভাই একদিন ফার্স্ট পার্সনে দেখেন, একদমই একদম। তার কাছে পৌঁছে যাবেন। ফলে ফাইনালি এটা কিন্তু ভাষা সার্জনের কাছে পৌঁছতে বেশিরভাগ ক্ষেত্রে, তার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এটা হচ্ছে ভেনাস ডিজিজ, টনিক ভেনাস ডিজিজ, বা যাকে ভেরিকোজ ভেন বলি। হুম। ভেরিকোজ ভেন সম্বন্ধে বিশদ আলোচনা আমরা অন্যদিন করতে পারবো, হুম। কিন্তু ভেরিকোজ ভেনে একটা এই প্রকাশ হয় ক্রনিক নন হিলিং সিনড্রোম, আইদার ভেরিকোজ ভেন অথবা পায়ের রক্ত চলাচল কম, ইসকেমিক ডিজিজ। এই দুটো হচ্ছে মেজর কারণ। এই কারণের জন্যই বিভিন্ন ডাক্তারের কাছে যান, কিন্তু ঘুরে ফিরে তো সেই রোমে পৌঁছে দিয়ে হবে, অল রোডস লিড টু রোম। এখানে সেখানে ঘুরে কেউ কেউ সহজে পৌঁছে যান, বাকিরা ওই জায়গায় ঘুরে ফিরে যান। হুম। মানে এসবের পেছনে একটা বড় কারণ হিসেবে ডায়াবেটিসকেও দেখা হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মোটামুটি ইয়াং এজের মধ্যেও কি এই জিনিসগুলো লক্ষ্য করা যায়? ইয়াং এজের সাধারণত হয় না, এটা আচ্ছা। সাধারণত এলডারলি যারা, হুম বিশেষভাবে এলডারলি মেল, হুম, মেয়ে। ডায়াবেটিস, আচ্ছা। স্মোকার। হুম। স্মোকার দারুণ, স্মোকিং এর এত রকম গুণ, আচ্ছা। গুণের শেষ নেই। হুম। স্মোকিং ইজ সাচ এ ব্রিলিয়েন্ট, মানে ব্যাড হ্যাবিট। হুম ব্রিলিয়েন্স ও ব্যাড হ্যাবিট খাপখায় না ঠিকই, হুম। কিন্তু ব্রিলিয়েন্স বলতে মজা করে বললাম যে স্মোকিং এর সব হয়, পৃথিবীর হার্ট, স্ট্রোক এই থেকে শুরু করে পায়ের আলসার পর্যন্ত হয়। হুম। তাহলে একটা হচ্ছে স্মোকিং, একটা কোলেস্ট্রল জাতীয় জিনিসগুলো জমে থাকা, তার দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা একটা বড় কারণ। আনফর্চুনেটলি ইট ইজ প্রফেশনাল হ্যাজার্ড। ধরো ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ আমরা জানি তাদের কি কষ্টে রোদে বিস্তার দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপরে বাস বা ওই ধরনের যানবাহনে যারা দাঁড়িয়ে কন্ট্রাক্টরের কাজকর্ম করেন, তারপরে সেলস কাউন্টারে বহুক্ষণ দাঁড়ানোর প্রয়োজন পড়ে। হুম আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এগুলো তো আছে, এগুলো জানি, এই ক্রনিক নন ব্লিডিং আলসার হতে পারে, তাকে ঠেকানো সম্ভব। অর্থাৎ পায়ের আলসার বা ভেরিকোজ ভেন নিয়ে আসতে পারেন মহিলারা হুম ডিউরিং প্রেগনেন্সি। প্রেগনেন্সি পায়ে পেটে চাপ পড়ছে, পেট বড় হচ্ছে, সেখানে ভেনে চাপ পড়ছে। ইনহেরেন্ট যদি একটা প্রবলেম তার ভেনে থাকে, হুম, তাহলে তার সম্ভাবনা বেশি। বুঝতে হেলদি ভেনে চাপ পড়লে খুব অসুবিধা হবে না। কোনো মহিলা ধরে নেয় যে জানা নেই, কিন্তু ভেনাস প্রবলেম আছে, হুম। অথবা তিনি ডায়াবেটিস, হুম। অথবা একটা টুইন প্রেগনেন্সি হলো, যে কোনো কারণে যদি পেটের ভিতরে চাপ বাড়ে, পায়ের ভেনগুলো মোটা হতে থাকে, হুম তা এই প্রি এক্সিস্টিং স্কিনের প্রবলেম অথবা ডায়াবেটিস অথবা এসব থাকলে তার সঙ্গে এটা হওয়ার সম্ভাবনা বেশি। হুম বেশিরভাগটাই কিন্তু এলডারলি পেশেন্ট। আর একটা কথা বলি, যারা ধরো ম্যালিগন্যান্ট ডিজিজ আছে, হুম যে কোনো ধরনের ক্যান্সার শরীরে আছে, তাদের কোনো আলসার হলেই যদি পার্টিকুলার রেডিওথেরাপি দেওয়া হয়ে থাকে, আলো দেওয়া হয়ে থাকে, তাদের সম্ভাবনা কম। তাহলে জেনারেল ডিজিজের মধ্যে এইদিকে ডায়াবেটিস, এইদিকে অ্যাথেরোস্ক্লেরোটিক মানে কোলেস্ট্রল বেশি, এইদিকে হয়তো ক্যান্সার অথবা ক্যান্সারের থেরাপি, মানে যে সমস্ত কারণে শরীরের রক্ত চলাচল কমে যায় বিভিন্ন জায়গায়, অথবা শরীরের যুদ্ধ করার ক্ষমতা, ইমিউনিটি কমে যায়, হুম। দে আর মোর প্রোন। বাট ফর্চুনেটলি চিলড্রেন বা ইয়াঙ্গার জেনারেশন ক্রনিক নন হিলিং আলসার হওয়ার সম্ভাবনা খুব কম। এটা বেশিরভাগই এল্ডারলি, স্মোকার, ডায়াবেটিক, ভেনাস ডিজিজ, আর্টেরিয়াল ডিজিজ, ক্যান্সার রোগ এদেরই বেশি হয়। আচ্ছা, ভেসিকোজ ভেন এটাও কি একই অসুখ, বা এটার ভেরিকোজ সাথে ভেন কোনো হচ্ছে, হ্যাঁ কোনো একটু আমি সম্পর্ক বললাম রয়েছে? যে পায়ের যে ভেন সব জায়গায় হয়, পায়ের ভেনগুলো মোটা মোটা দড়ির মতো হয়ে যায়। প্রথমে আমাদের যে স্মুথ পা দেখতে পাচ্ছি, তো সামনে পেছনে ভেনগুলো একটু বেশি, যেমন আমার হাতে ভেন প্রমিনেন্ট, তোমার প্রমিনেন্ট। পায়ের ভেনগুলো তলা থাকে, আমরা সাধারণত দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝে বেশি প্রমিনেন্ট হয়। তারপর দেখা গেল ঠিক পায়ের নিচের দিকে, যেখানে গোড়ালির ঠিক ওপরটা, ওই জায়গাটা দেখা গেল চামড়াটা পাতলা হয়ে যাচ্ছে, একদিন ফেটে ব্লিডিং হলো। হুম তো এই যে মোটা মোটা ভেন হওয়া, তার একটু আমি আগেই বলে ফেলেছি, পাতলা ভেন যখন মোটা ভেনে ঢুকছে কুচির কাছে, তখন ভাল্ব থাকে। হুম যদি ভাল্বটা ঠিকঠাক কাজ না করে, উল্টো দিয়ে চলে, তাই ইনকম্পিটেন্ট হলো। হুম ইনকম্পিটেন্ট নন পারফর্মার, যে কাজগুলো করার কথা সেই কাজগুলি করছেন না। আরেকটা ইন্টারেস্টিং কথা আছে, ধরো তুমি মই দেখেছো সিঁড়ি, হুম দুটোর সঙ্গে মাঝে মাঝে যোগসূত্র থাকে, যোগাযোগ থাকে, হুম দুটো পাশের গাড়ি থাকলে হবে না। এখানে যে সার্ফেসে ভেনগুলো রয়েছে, সেগুলো সুপারফিশিয়াল ভেন, হুম ও ডিপে ভেন আছে। যদি পায়ের পুরো কলম ব্লাড পা দিয়ে এসে তারপরে ঢোকে, তাহলে অনেকটা ওয়েট বেড়ে যাবে। তো হুম কিন্তু পায়ের বিভিন্ন জায়গায় যোগাযোগ থাকে, প্রত্যেকটি ক্ষেত্রে। ধরো এই পা একটা সারফেস ভেন, একটু যাওয়ার পরেই একটা ডিপ, এর থেকে কানেকশন ডিপ ভেনে চলে গেল, সেইখানে ভালভ আছে, উল্টো দিয়ে ব্লাড হবে। আচ্ছা এদের বলা হয় পারফোরেটর। সেই পারফোরেটর কাজ হচ্ছে ব্লাড একদিক দিয়ে গেল কিন্তু উল্টে দিয়ে ফিরে আসবে না। এরকম
পায়ের বিভিন্ন লেভেলে 3-4টে লেভেলে পারফোরেটর থাকে, হাঁটুর লেভেলে থাকে, তারপরে এখানে এই লেভেলে থাকে, কুচকি লেভেলে থাকে, গোড়ালি লেভেলে থাকে। তো এই যে বিভিন্ন লেভেল পারফোরেটর গুলো থাকে, তারা কি হবে, ভেনাস যে কলম সেটার প্রেশার কমিয়ে দেয়। এই পারফোরেটর গুলো ইনকম্পিটেন্ট হতে পারে। ছোট ছোট পারফোরেটর সেই ইনকম্পিটেন্ট, মানে তাদের ব্লাড উল্টো দিয়ে ফ্লো করছে, এগুলো একটা কারণ। তাদের আমরা বলি পারফোরেটর ইনকম্পিটেন্স। এবার ছোট ছোট করতে আসল জায়গা পৌঁছলে কুচির কাছে, সেখানে এই যে সারফেস ভেন, তাকে আমরা গ্রেট স্যাফেনাস ভেন, গ্রেট স্যাফেনাস, এর নামটা অনেকেই জানে না বলেই ফেললাম, গ্রেট স্যাফেনাস ভেন। গ্রেট স্যাফেনাস ভেনে যে মোটা ভেনটায় পড়ে তার নাম ফিউমারাল ভেন। এটা আসলে বাচ্চারাও যায়, গুগল টুল পড়ে, হেলথ টুল পড়ে লোকে জানে। তো স্যাফেনাস ভেনটা যাচ্ছে ফিউমারাল ভেনে, সেইখানে দরজা থাকে, তাকে বলা হয় স্যাফেনো ফিউমারাল ইনকম্পিটেন্স। মানে স্যাফেনাস ভেন যখন ফিউমারালে পড়ছে, ওই জায়গাটা ইনকম্পিটেন্স, ইনকম্পিটেন্স। স্যাফেনো ফিউমারাল জাংশন বলে, স্যাফেনো ফিউমারাল জাংশন তার ইনকম্পিটেন্স। ভেরিকোজ ভেনের অলমোস্ট অল ভেরিকোজ ভেনে ওইটা ইনকম্পিটেন্ট থাকবেই, ওর ব্লাডটা উল্টোর দিকে আসে বেশিরভাগ ক্ষেত্রে, অলমোস্ট অল বেশিরভাগ ক্ষেত্রে। আর সঙ্গে অন্যান্য যে ছোট ছোট লেভেলে সেইগুলো ইনকম্পিটেন্ট হতে পারে। যাদের উপরটা ইনকম্পিটেন্ট, সবগুলো ইনকম্পিটেন্ট, তাদের ভেনাস প্রেশার বেশি হবে, আলসার বেশি হবে, নন লিনিয়ার সম্ভাবনা তাদের অনেক বেশি। তাহলে যদি আমরা সামারাইজ করি, একজনের ভেনগুলো মোটামোটা হচ্ছে, চামড়া খারাপ হচ্ছে, আলসার হচ্ছে, দেখা গেল যদি নেগলেক্টেড হয় তাদের সম্ভাবনা বেশি থাকবে নন লিনিং হওয়ার। যদি তারা ডায়াবেটিক হন, তার যদি কোনো ক্যান্সার থাকে, বিশেষ করে মেল, যদি তারা স্মোকার হন, ডায়েট হ্যাবিট ইরেগুলার, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা, এই যে সাবগ্রুপ অফ পিপল, তাদের প্রত্যেকেরই নন হিলিং আলসারের সম্ভাবনা থাকে। একটা কথা ইম্পর্টেন্ট, কারণ যাই থাক, আসলটা কি, এটা আলসার হচ্ছে, অত শোকাচ্ছে না, বারবার ইনফেকশন হবে, পুঁজ হবে, দুর্গন্ধ বেরোবে, পায়ে ব্যথা হবে, কষ্ট হবে, কাজে দাঁড়াতে পারবে না। এই যে বাড়ির মহিলা যারা, এটা ডোমেস্টিক কাজ সবাই গিয়ে করতে হয়, বাড়িতে পুরুষ মহিলা দুজন চাকরি করেন, মহিলাকে রান্না বান্না খাবার দিতে হয়, দিস আওয়ার ট্র্যাডিশন, সবাই করে থাকেন। এবার যদি ওইখানে রান্না করা, অনেকটা এখন দাঁড়িয়ে করতে হয়, একদমই ওই দাঁড়িয়ে রান্না করা বা দাঁড়িয়ে কাজ করা, দাঁড়িয়ে অফিসে কাজ করা, এই যে কোনো ভাবে দাঁড়িয়ে করতে গেলে সামটাইমস ইট বিকাম সো স্ট্রেচারাস এন্ড পেইনফুল যে দাঁড়িয়ে খানিকক্ষণ রান্না করে সেটাও করা যাচ্ছে না। একদমই। অনেক ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পায়ের যে শিরা, উপশিরাও এগুলো আছে, অনেক সময় প্রকট হয়ে যায়। তো এটাও কি ভেরিকোজ ভেনের সমস্যার, বা এটার সাথে কি এটার কোনো কানেকশন আছে? না, প্রকট হয় মানে দেখা যায়, হ্যাঁ, বা একদম জমাট বাঁধা, খুব ব্যথা বা কিছু একটা জিনিস কমফোর্ট। হ্যাঁ, একটা বলে দিই, তুমি যেটা মিন করছো, মানে তোমার ভাব আছে, ভাষাটা ঠিক হলো না, তুমি যেটা বলতে চাইছো আমি প্রকাশ করে দিচ্ছি। এই যে ভেন লোক আছে না, সব তো এর ভিতরে রক্ত, তো এবার রক্ত জমাট বেঁধে গেল, থ্রম্বোসিস বলি। যদি রক্ত জমাট বেঁধে যায় তাহলে তো ব্লাড যেতে পারবে না। যে কোনো কারণে রক্ত জমাট বেঁধে গেল, তাতে ইনফেকশন হলো, ঘা হলো, তাহলে তাকে বলি আইটিস, মানে ইনফেকশন, অ্যাপেন্ডিসাইটিস, পলিসিস্টাইটিস, একটু ডাক্তার পড়িয়ে দিচ্ছে আর কি। তো আমাকে আবার ডাক্তার থেকে তোমরা বেশি শিখে নিও না, অসুবিধা পড়ে যাবে। আইটিস মানে ইনফ্লামেশন, ভেনের ভেতরে ইনফেকশন হলো, ক্লট জমায়েছে, ক্লট মানে কি বলি, থ্রম্বাস। তাহলে রক্তনালীর ভেতরে একটা ব্লাড ক্লট পড়ে আছে, তাতে ঘা হলো, দুটো ইনফেকশন হলো, তার মধ্যে থ্রম্বোফ্লেবাইটিস। থ্রম্বো মানে ক্লট, ফ্লেবো মানে ভেন, আইটিস মানে রক্তনালীর ভেতরে রক্ত জমে আছে, দুটো ইনফেকশন, ঘা হলো, ঘা হলে ব্যথা বেশি হবে, ফুলে উঠবে, আসলে জায়গাটা ফুলে উঠবে। তো এই ধরনের পেশেন্ট এক গ্রুপের আমরা পাই, তাদের বলে থ্রম্বোফ্লেবাইটিস, অ্যাকিউট থ্রম্বোফ্লেবাইটিস। বা সেগুলো লক্ষণ কি, এমনি ভালোই ছিল, তারপর কালকে দেখি পাটু ব্যথা করছে, তারপর ঢোল হয়ে ফুলে উঠেছে, প্রচন্ড পেন, পা ফুলে উঠেছে, পা নিয়ে হাঁটা যাচ্ছে না, পা তুলে রাখতে, তুলে রাখলে কমে যাচ্ছে। এই ধরনের থ্রম্বোফ্লেবাইটিস নিয়েও রোগীরা আসেন, যাদের ডিপ ভেন থ্রম্বোসিস। একটা কথা বললাম, ওই রক্তের মধ্যে তো, নলের মধ্যে রক্ত জমে থাকার কথা না, কোনো কোনো কারণে জমে যায়, ওটা জাস্ট উচ্চারণ করলাম, ওটা আলাদা চ্যাপ্টার, যাচ্ছি না এখন। রক্ত যদি জমে যায় তাকে বলে ডিপ ভেন থ্রম্বোসিস, একদম। তার থেকে ইনফেকশন থ্রম্বোফ্লেবাইটিস হলো। একেবারে মোটামুটি অনুষ্ঠানও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা কি কি সমস্যা, অর্থাৎ মনে হচ্ছে যে এই কথা চলতেই থাকবে, কোথাও গিয়ে শেষ হবে না। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জানতেই হবে, যে চিকিৎসা পদ্ধতিটা কি রয়েছে, কি চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে গেলে এই সমস্যা একেবারে সংক্ষেপে দুটি কথা বলবো, একটা চিকিৎসা পদ্ধতি, দ্বিতীয় সতর্কতা, ওটা আরো বেশি দরকার। আচ্ছা, আমি প্রথমে সতর্কতা দিয়ে শুরু করি। আচ্ছা, সময় সংক্ষেপের জন্য, যখনই দেখা যাবে পায়ে ঘা হচ্ছে,
অথবা পা ফুলছে, তখন নেগলেক্ট না করে অভিযুক্ত ডাক্তারের কাছে যেতে হবে। আজকে দর্শক বন্ধু যারা আছেন তারা তো আমার আলোচনা শুনুন যে কোথায় যাবেন। চামড়ার ডাক্তারের কাছে, স্কিনের ডাক্তার নিশ্চয়ই যাবেন, কিন্তু যত সত্তর সম্ভব এই ক্রনিক ভেনাস আলসার বা ক্রনিক লেগ আলসার বা এই ধরনের অসুখ সাধারণত ভাস্কুলার সার্জন, একটা গ্রুপ অফ পিপল, তাদের কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জারি বলি, তাদের হার্টের চিকিৎসা তারা করেন, অপারেশন করেন, থোরাসিক চেস্টে অপারেশন করেন, আর এই ভাস্কুলার রক্তনালী অপারেশন করেন। সেটা ভাস্কুলার সার্জন বা কার্ডিওথোরাসিক ভাস্কুলার সার্জন, তার কাছে যাবেন। জেনারেল মেডিসিন যা ইন্টারনাল তারাও অনেকটা করতে পারবেন, জেনারেল মেডিসিনের ডাক্তারও করতে পারবেন, চামড়ার ডাক্তারও প্রথমে দেখে ওটা ঠিকঠাক করতে পারবেন। এদের কাছে গেলে কতগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয় ইন অ্যাডিশন টু নর্মাল ট্রিটমেন্ট, সেগুলো যাচ্ছি না। তার বাইরে কি করতে হবে, একটা ওই রক্তনালীটা দেখতে হয়, একটা ডপলার টেস্ট বলে ভেন দেখা হয়, ডপলার টেস্ট আর্টারি বা ভেনের দেখা হতে পারে, ওইটা একটা জিনিস করা হলো। আর সতর্কতা হচ্ছে আন্ডারলাইন কজের ট্রিটমেন্ট হবে। সতর্ক হচ্ছে যখনই পা ফুলবে বা ক্রনিক ভেনাস আলসার হবে, আপনারা সবাই মন দিয়ে শুনে রাখুন, ইমিডিয়েট শুয়ে পড়বেন, পা তোলা থাকবে, গোড়ালির তলায় বালিশ দিয়ে কাফের নিচে দেবেন না, গলার তলে বালিশ দিয়ে শুয়ে থাকুন। মোস্ট অফ দি টাইম ইউ মাস্ট ইন বেড। বাথরুমে গেলে যেটুকু না করা করলেন শুয়ে থাকুন, দেখবেন ইমিডিয়েটলি কমা শুরু করবে। আজকে যদি শুরু হয়, মানে রেস্টের খুব প্রয়োজন। হ্যাঁ, রেস্ট, পা তুলে, আচ্ছা, হার্টের লেভেল তো উপরে পাটা থাকতে হবে, তাহলে কি ফিজিক্যাল কারণে রক্তটা ওই দিয়ে যাবে না, এই দিয়ে চলে আসবে। তাহলে পা তুলে শোয়া প্রথম কারণ। তা ঘা হলে তার প্রাথমিক চিকিৎসা সেগুলো করতে হবে। তারপরে যদিও ফোলা থাকে, যখন একটু হাঁটাচলা করলাম তখন একটা স্টকিং, টাইট মোজা বা ইলাস্টিক স্টকিং, পেট ব্যান্ডেজ, এগুলো নিয়ে চলাফেরা করতে হবে। ঘা যখনই হবে ইমিডিয়েটলি ডাক্তারকে দেখিয়ে, তিনি সার্জেন হন যেই হন তারা দেখাশোনা করবেন। তারপরে যখন এস্টাবলিশড হলো, নানা পরীক্ষা নিরীক্ষা করে, ডপলার করে, যেটা ক্রনিক নন হিলিং আলসার, তখন আপনাকে স্পেশালাইজ জায়গায় যেতে হবে। ইজ এ ভাস্কুলার সার্জন অর জেনারেল সার্জন, অনেকে ট্রেন্ড এগুলো করেন। যদি নন হিলিং আলসার অ্যাভয়েড করা যায়, নেগলেক্ট করা যায়, ইট মে লিড টু গ্যাংগ্রিন, পচে গেল। এবং পচার পরে ঠিকঠাক জায়গায় না পৌঁছলে যদি আমি সেটা অপারেট করি বা কেটে দেওয়া হলো, এটা জায়গাতে আবার পচা শুরু করে, বৃহত্তর গ্যাংগ্রিন হবে। মানে ক্রনিক নন হিলিং আলসার যে মুহূর্তে লেভেলড হলো, আপনাদের সবাইকে যেতে হবে ভাস্কুলার সার্জনের কাছে। ভাস্কুলার সার্জারি ফেসিলিটি সব জায়গায় আছে, প্রত্যেকটি মেডিকেল কলেজ আছে, প্রাইভেট হসপিটাল আছে, যার যেখানে সামর্থ্য, যাকে হাতের কাছে পান তেমন প্লাস্টিক সার্জনের কাছে করেন, ভাস্কুলার সার্জরি করেন, করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা করতে হবে। ওই কথাটা আগে বলে রাখি, যখনই পা ফোলা শুরু হবে, যখনই লেগ আলসার, ফরগেট আউট ক্রনিক লেগ আলসার হয়েছে, তখন দিয়ে আপনার জীবনযাত্রা ঠিক করতে হবে, পাতলা শুতে হবে, স্মোকিং বন্ধ করতে হবে, ডায়াবেটিস, আরেকটা জিনিস বলা হয়নি, ওবেসিটি ইজ ইম্পর্টেন্ট কজ, বডি ওয়েট বেশি হয় তারও সমস্যা। এই সবগুলো লাইফস্টাইলের মধ্যে আছে, তো সেইগুলো আমাদের ইমিডিয়েটলি সমঝোতা হতে হবে। বাকি কাজটা ডাক্তারদের করতে দিন, তারা তাদের কাজটা করবেন। একদমই সময় শেষ, তবে যেই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করলাম, আপনারা অনেক কিছু বুঝতে পারলেন, যেগুলোকে আমরা খুবই গুরুত্ব দিতাম না, সেগুলোকে কতটা গুরুত্ব দেওয়া উচিত ডক্টর কিন্তু সমস্তটা বুঝিয়ে একদম বিশ্লেষণ করে বলেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ ডক্টর আপনাকে। নমস্কার।